গল্পের শুরুতেই আমরা দেখি একটা ইন্টারভিউ চলছে। সৌম্য নামে এক রিপোর্টার একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎকার নিচ্ছিল। এই অধ্যাপক এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যার মাধ্যমে বায়োমাস বা বিভিন্ন ধরনের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। আর এই ইন্টারভিউর মূল উদ্দেশ্য হলো বর্তমানে তিনি চান এই প্রকল্পে সরকার যেন সম্পূর্ণ সহযোগিতা করে। হঠাৎ আমরা দেখি ইন্টারভিউ চলাকালীন সেখানে কোথা থেকে ধোঁয়া এসে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে রহস্যময় ধোঁয়া অধ্যাপকের শরীরের কাছে গিয়ে সরাসরি তার দেহের ভিতরে ঢুকে পড়ে। তারপর অবিশ্বাস্যভাবে তার পুরো শরীর ফুলতে শুরু করে, যেন ভিতর থেকে কেউ তাকে বেলুনের মতো ফুলিয়ে দিচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে যায়। কেউ কিছু করার আগেই অধ্যাপকের শরীর ব্লাস্ট হয়ে যায়। স্টুডিও জুড়ে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা, কারণ কারো মাথায় আসে না কেন এমন হলো আর কিভাবে হলো। দেশের একজন এত পপুলার ব্যক্তি সেকেন্ডের মধ্যে করুণভাবে নিজের প্রাণ হারায়। তারপর আমরা দেখি কিম নামে একজন পুলিশ অফিসারকে। সে তার পার্টনার নুবাকে নিয়ে সেই রহস্যময় মামলার তদন্ত শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে রক্ত ছাড়া তেমন কিছুই পায় না। অধ্যাপকের সঙ্গে যা ঘটেছিল পুরো ঘটনাটা লাইভ টেলিকাস্ট হয়েছিল, তাই অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও সারা দেশের মানুষ দেখে ফেলে। ভিডিও দেখে পুলিশ অফিসার কিম বুঝতে পারে না ঠিক কিভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল। আমরা জানতে পারি যে অফিসার কিম আর রিপোর্টার সৌম্যা আগে থেকেই পরিচিত ছিল, কিন্তু এখন আর তাদের মধ্যে সম্পর্ক আগের মতো এতটা ফ্রেন্ডলি ছিল না। ঘটনার সময় অধ্যাপকের সামনে একমাত্র উপস্থিত ব্যক্তি ছিল রিপোর্টার সৌম্যা, যে তার সাক্ষাৎকার নিচ্ছিল। তাই কিম প্রথমে সৌম্যার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলে মরার আগে অধ্যাপকের আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল কি না, তিনি কি ভয় পেয়েছিলেন, অস্থির ছিলেন, নাকি কোনো মানসিক চাপে ছিলেন। কিন্তু সৌম্যা জানায় অধ্যাপক একদম স্বাভাবিক ছিলেন, তিনি শান্তভাবে কথা বলছিলেন এবং তার মধ্যে কোনো রকম উত্তেজনা ছিল না। ঠিক তখনই সেখানে আসে নলেন। সে সৌম্যার সহকর্মী এবং তার সঙ্গে রিপোর্টিং করে। নলেন জানায় সৌম্যার নামে একটি রহস্যময় পার্সেল এসেছে। রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার কারণে সবার মধ্যে ভয় কাজ করছিল, তাই অনেকের সন্দেহ হয় হয়তো ওই বক্সের মধ্যে কোনো বম বা বিপজ্জনক কিছু থাকতে পারে। কিন্তু সৌম্যা সাহস করে বাক্সটা খুলে দেখায়। সেটা সম্পূর্ণ খালি ছিল, তবে বাক্সের ঢাকনার উপর একটা কিউআর কোড লাগানো ছিল। সৌম্যা মোবাইল ফোন দিয়ে কোডটি স্ক্যান করতেই একটা ভিডিও তাদের সামনে চলে আসে। ভিডিওটা চালানোর পর দেখা যায় একজন ব্যক্তি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে স্বীকার করছে, আজ অধ্যাপকের সঙ্গে যা ঘটেছে তার পিছনে আমি দায়ী। এরপর সে বলে ২৭ বছর আগে তার সঙ্গে ওই অধ্যাপকের পরিচয় হয়েছিল। সে বলে আপনারা নিশ্চয়ই জানতে চান আমি কেন এত নির্মমভাবে তাকে হত্যা করলাম, এর পিছনের আসল কারণ কী ছিল, আর পরবর্তী শিকার কে হতে চলেছে। এরপর সেই অজ্ঞাত ব্যক্তি ঘোষণা করে যে তার হত্যার পদ্ধতি, হত্যার কারণ এবং সব গোপন তথ্য সে একটি প্রেস কনফারেন্সে সবার সামনে প্রকাশ করবে। সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে পরের দিন বিকাল ৪টায় ব্রাঙ্কো রোমান নামে একটি স্থানে। ভিডিওর শেষ দিকে সেই ব্যক্তি বলে, আমি এই ভিডিওটি শহরের সব বড় বড় মিডিয়া হাউসে পাঠিয়ে দিয়েছি। যে নিউজ চ্যানেল এই ভিডিওকে সবচেয়ে বেশি প্রচার করবে আমি আগামীকাল বিকাল ৪টায় তাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিব। আর এর সাথে ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। সামনে আর কোনো নতুন তথ্য ছিল না। ভিডিও দেখার পর প্রথমে সবাই সন্দেহ করে হয়তো কেউ মজা করছে বা কোনো ধরনের প্র্যাঙ্ক করছে। কিন্তু সৌম্যা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে। দেখা যায় অধ্যাপকের মৃত্যুর ঘটনাটি ঘটার আগেই ভিডিওটা আপলোড করা হয়েছে। মানে ভিডিওতে উল্লেখিত টাইম দেখে সে বুঝতে পারে যে এই ব্যক্তি আসল খুনি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চ্যানেলের পরিচালকের অনুমতি পাওয়ার পর সৌম্যা এবং তার টিম সেই ভিডিওটা নিজেদের নিউজ চ্যানেলে প্রচার শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়, আর পুরো শহর থেকে শুরু করে দেশ জুড়ে সবাই সেই রহস্যময় খুনিকে নিয়ে আলোচনা শুরু করে। তারপর আমরা দেখি গভর্নর একটি বৈঠক ডাকেন। সেখানে তিনি জানান এখন পর্যন্ত খুনির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্তে যে তথ্যগুলো মিলেছে
তাতে মনে হচ্ছে এটি একটি বায়োটেরর, জৈব সন্ত্রাসী হামলা হতে পারে। এ কারণেই তিনি সবাইকে রিকোয়েস্ট করে বলেন যে যেখানে খুনি প্রেস কনফারেন্সের কথা বলেছে সেখানে যেন অপ্রয়োজনীয় ভিড় না হয়, কারণ সেখানেও যে কোনো ধরনের হামলা হতে পারে। কিন্তু উৎসাহিত জনগণ গভর্নরের সতর্কবার্তা উপেক্ষা করেই নির্ধারিত স্থানে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। ব্রাঙ্কো রুমান আসলে একটা ছোট্ট হোটেল ছিল, আর সেখানেই খুনি আসার কথা ছিল। সংবাদ মাধ্যম, পুলিশ এবং সাধারণ মানুষ সবাই অপেক্ষা করতে থাকে যদি সত্যি সে উপস্থিত হয়। তবে একটু ভেবে দেখলেই বোঝা যায় কোনো খুনি কি এতটা বোকা হবে যে পুলিশ আর শত শত সাংবাদিকের সামনে এসে স্বেচ্ছায় প্রেস কনফারেন্স করবে। তারা ওয়েট করতে থাকে, কিন্তু সে আসে না। পুলিশ অফিসার কিম বুঝতে পারেন খুনি নিশ্চয়ই অন্য কোনো বড় পরিকল্পনা করছে। আমরা দেখি সেই হোটেল মালিক অনেক বেশি বিরক্ত হয়ে পড়ছিলেন, কারণ তার ব্যবসায় অনেক বেশি লস হচ্ছিল। সে তার দোকানটা ভালোভাবে খুলতে পারছিল না। ঠিক তখনই সৌম্যার নজর পড়ে হোটেলের মালিকের দিকে। সে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই হোটেলটা কি অনেক আগে থেকেই এখানে ছিল? জবাবে মালিক বলে, এই হোটেলটা মাত্র কয়েক বছর আগে তৈরি হয়েছে। এই উত্তর শুনে সৌম্যার মনে সন্দেহ জাগে। সে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করা শুরু করে। তখনই সে জানতে পারে ব্রাঙ্কো রোমান নামে আরও একটি পুরনো হোটেল রয়েছে, যেটা প্রায় ২৭ বছর আগে নির্মিত হয়েছে। তবে এখন সেটি পরিত্যক্ত এবং বহুদিন ধরে বন্ধ পড়ে আছে। সৌম্যা একটুও দেরি না করে সেই পুরনো হোটেলে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখে সেই খুনি আগে থেকেই বসে তাদের জন্য অপেক্ষা করছে। এরপর সৌম্যা নিজের চ্যানেলে লাইভ সম্প্রচারের মাধ্যমে খুনির সাক্ষাৎকার নেওয়া শুরু করে। সৌম্যার প্রথম প্রশ্ন ছিল, আপনি আসলে কে? আর সেই অধ্যাপককে এত ভয়ঙ্করভাবে হত্যা করলেন কেন? খুনি শান্তভাবে উত্তর দেয়, আমি অতীত থেকে এসেছি, এমন এক সময় থেকে যেখানে আমি শুধু অত্যাচার, কষ্ট আর ধ্বংস ছাড়া কোনো কিছুই পাইনি। এরপর সে জানায় অধ্যাপককে সে প্রতিশোধ নেওয়ার জন্যই হত্যা করেছে। তার ভাষায় অধ্যাপক নিজের অতীতের অপরাধের শাস্তি পেয়েছেন। খুনির এসব কথা শুনে সৌম্যা সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, অধ্যাপক এমন কী অপরাধ করেছিলেন যার জন্য আপনি তাকে এই ভয়াবহ শাস্তি দিলেন? উত্তরে খুনি বলে, হোয়াইট সেন্টার। এই নাম শুনে সৌম্যা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হোয়াইট সেন্টার আবার কি? তখন খুনি বলে, বর্তমান সময়ের মানুষ এই জায়গার কথা জানে না, কিন্তু অতীতে হোয়াইট সেন্টার নামে একটা স্থানের অস্তিত্ব ছিল, যেখানে নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। তাদের কাউকে সে ছেড়ে দেবে না, একজন একজন করে সবাইকে খুঁজে বের করে হত্যা করবে। এদিকে যেহেতু পুরো ইন্টারভিউ লাইভ সম্প্রচারণ হচ্ছিল, তাই পুলিশ জানতে পারে যে খুনি আসলে কোথায় আছে। মুহূর্তের মধ্যে কিম এবং তার টিম সেখানে পৌঁছে যায়। খুনি যখন চলে যাচ্ছিল তখন সৌম্যা তার নাম জানতে চায়। সে শান্তভাবে উত্তর দেয়, আজ থেকে পুরো পৃথিবী আমাকে হিউম্যান ব্যাপার নামেই চিনবে। এই কথা বলে সে বাইরে বেরিয়ে আসে, আর বের হতেই চারদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে। কিন্তু হিউম্যান ব্যাপার এত সহজে আত্মসমর্পণ করার লোক না। আমরা দেখি তার পুরো শরীর ধোঁয়ায় পরিণত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় পুলিশ কয়েক সেকেন্ডের জন্য দিশেহারা হয়ে পড়ে। এই সুযোগে হিউম্যান ব্যাপার একে একে সব পুলিশ সদস্যের উপর আক্রমণ করতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয়, সে কাউকে হত্যা করে না, শুধু তাদের আহত করে। এইসবের মধ্যে অফিসার কিম সুযোগ বুঝে হিউম্যান ব্যাপারের উপর গুলিও চালায়, কিন্তু হিউম্যান ব্যাপারের শরীরে কিছুই হয় না, যেন সেগুলো ধোঁয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত হিউম্যান ব্যাপার নর্দমার পথ ব্যবহার করে সবার চোখের আড়ালে পালিয়ে যায়। সে পালানোর সময় তার কাপড়টা সেখানে ফেলে যায়, যাতে পুলিশ বুঝতে পারে যে সে এসেছিল, আর তার প্রমাণও রেখে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা অবাতা নামে এক ব্যক্তিকে দেখি, যে টিভিতে হিউম্যান ব্যাপারের সেই ইন্টারভিউ দেখছিল। তবে হোয়াইট সেন্টারের নামটা শোনা মাত্রই তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই নামের সঙ্গে তার কোনো ভয়ঙ্কর অতীত রয়েছে। এরপর সিন চেঞ্জ হলে আমরা অবাতা নামে এক ব্যক্তিকে দেখি, যে টিভিতে হিউম্যান ব্যাপারের সেই ইন্টারভিউ দেখছিল। তবে হোয়াইট সেন্টারের নামটা শোনা মাত্রই তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই নামের সঙ্গে তার কোনো ভয়ঙ্কর অতীত রয়েছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি,
যেটা কিনা কয়েক বছর আগের ঘটনা, যেখানে আমরা দেখি অবাতা গোপনে একটি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে ফেলতে যাচ্ছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট মেয়ে সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কোন ফাইলটা পুড়িয়ে দিচ্ছেন? এই প্রশ্নের মধ্যে দিয়েই অতীতের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। অবাতা জবাবে বলে, এটা তোমার জানার বিষয় না। এরপর হঠাৎ করে আমরা সেই মেয়েটার মুখ দেখতে পাই, যেটা কিনা অনেক ভয়ঙ্কর একটা সিন ছিল। তার পুরো শরীর আগুনে দগ্ধ অবস্থায় ছিল, আর চেহারা মারাত্মকভাবে পুড়ে গেছে। আমরা বুঝতে পারি অবাতা হয়তো অতীতে এমন কিছুর সাক্ষী হয়েছে যেটা তাকে এখনও কষ্ট দিচ্ছে। সে ট্রমা ভুলতে পারছে না। আমরা দেখতে পাই অবাতা ঘুমের মধ্যে হাঁটছিল, মানে তার একটা অসুখ ছিল। এক রাতে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে তিনি গভীর পানির দিকে চলে যান। ভাগ্য ভালো, একটা মেয়ে তাকে দেখে ফেলে আর তার প্রাণ বাঁচায়। এরপর আমরা জানতে পারি প্রেজেন্টে অবাতা একটা আশ্রয়কেন্দ্র পরিচালনা করেন, যেখানে এতিম শিশু এবং গৃহহীন মানুষদের থাকার ব্যবস্থা রয়েছে। সেখানেই আমাদের পরিচয় হয় সুতা নামে একটা ছোট ছেলের সঙ্গে। অবাতা তাকে খুব বেশি ভালোবাসত আর নিজের ছেলের মতোই তাকে লালন পালন করছিল। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি পুলিশ কর্মকর্তা নুবা সৌম্যাকে জিজ্ঞাসাবাদ করছিল, তুমি কিভাবে জানলে যে খুনি সেই হোটেলে আছে? সৌম্যা বলে, আমি শুধু হোটেলের মালিকের সঙ্গে কথা বলছিলাম। তারপর একটু খোঁজ নিয়ে ওই পুরনো হোটেলের তথ্য পাই। এর বাইরে আমার আর কিছু জানা ছিল না। এরপর যশোদা নামে আরেকজন পুলিশ কর্মকর্তা সৌম্যার ফোন ফিরিয়ে দেয়। সে বলে, আমরা তোমার ফোন চেক করেছি আর সন্দেহজনক কোনো কিছুই পাইনি, তুমি এখন যেতে পারো। এই যশোদাকে মনে রাখবেন, সামনে সে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। সৌম্যা সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার কিম তার কাছে এসে কথা বলতে শুরু করে। আগেই বলেছিলাম সৌম্যা আর কিমের মধ্যে আগেই ব্যক্তিগত সম্পর্ক রয়েছিল। বর্তমানে কিম এখন সৌম্যার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। তাই সে সৌম্যাকে ক্লিয়ারলি বলে, এই কেস থেকে যতটা সম্ভব দূরে থাকো। হিউম্যান বেইপার খুবই বিপজ্জনক। তারপর আমরা দেখি হিউম্যান বেইপারের ফেলে যাওয়া কাপড়টি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারা তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি। তবে কিম যখন কোডটিকে একটু মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল, তখন তার চোখে পড়ে একটি অস্বাভাবিক বুতাম। বুতামটির পিছনে একটা অদ্ভুত প্রতীক বা ট্যাটুর মতো চিহ্ন খোদাই করা ছিল। এই বিষয় নিয়ে তদন্ত করার পর পুলিশ জানতে পারে ফৌজি শিরোনামে একটা গ্যাং রয়েছে, যাদের লোগো এই চিহ্নের সঙ্গে অনেকটা মিলে যায়। তখন কিম ধারণা করে যে হয়তো হিউম্যান ভ্যাম্পায়ারের সঙ্গে এই গ্যাংয়ের কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর কিমের মাথায় আরেকটা ক্লু আসে। সে মনে করতে থাকে ওই ভিডিওতে ভ্যাম্পায়ার যে কোটটি পরেছিল, তার যে রুমালটা ছিল, ঠিক সেইভাবেই অধ্যাপকেরও রুমাল ছিল। অধ্যাপকের খুনের আগে প্রকাশ করা ভিডিওতে সেই রুমাল স্পষ্ট দেখা গিয়েছিল, কিন্তু সৌম্যার সঙ্গে যখন সে লাইভ সাক্ষাৎকারে এসেছিল, তখন তার কোটে রুমালটি আর ছিল না। সে বুঝতে পারে যে এই রুমাল একটা ক্লু ছিল, যেটা দ্বারা বোঝা যায় যে তার হত্যাকাণ্ডের শিকার হবেন অধ্যাপক। হিউম্যান ব্যাপার ইচ্ছাকৃতভাবেই এই জিনিসগুলো রেখে যাচ্ছে, যেন সেগুলো তার পরবর্তী পরিকল্পনার ইঙ্গিত হয়ে ওঠে। তারা সব সম্ভাবনা মিলিয়ে ধারণা করে যে হিউম্যান ব্যাপারের পরবর্তী লক্ষ্য সম্ভবত ফিউজিসিরো গ্যাং। তাই তারা সিদ্ধান্ত নেয় এই গ্যাংকে নিয়ে তদন্ত করবে। অন্যদিকে আমরা দেখি সৌম্যার টিম হোয়াইট সেন্টার সম্পর্কে ইন্টারনেটে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও এই নামের কোনো তথ্য তারা পায় না। ঠিক তখনই তার সহকর্মী নলেন একটা পুরনো সংবাদ প্রতিবেদন খুঁজে পায়, যেটি ২৭ বছর আগে একজন সাংবাদিক লিখেছিলেন। আর ভালো নিউজ হলো, হিউম্যান বেইপার ভিডিওতে হোয়াইট সেন্টারের নাম বলার পরই সেই সাংবাদিক নিজেই তার আর্টিকেল নলেনের কাছে পাঠিয়ে দেন। সৌম্যার সন্দেহ আরও বেশি বৃদ্ধি পায়। সে সেই সাংবাদিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা দেখি সৌম্যা গিয়ে সেই সেনো নামের সাংবাদিকের সঙ্গে দেখা করে, যিনি ২৭ বছর আগে আর্টিকেলটি লিখেছিলেন। সেনো জানান হোয়াইট সেন্টার ইয়ামানাশি এলাকায় অবস্থিত ছিল। সেই সময় সেখানে চিলড্রেন অফ দ্য পিস এক্সপো নামে একটা বিশাল আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এটি এমন একটি ইভেন্ট ছিল যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং সবদিকে আলোচনারও বিষয় ছিল। প্রোগ্রামের প্রথম দিনই ১১০০ জন দর্শনার্থী সেখানে এসেছিল, কিন্তু আনন্দ উৎসবের সেই পরিবেশে কেউ টেরই পায়নি যে ঠিক সেই সময়
ইয়ামানাশিতে একটা উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল। সবাই এক্সপোর উৎসবে ব্যস্ত ছিল। তখন এই ঘটনাটা সাধারণ মানুষের অজানা থেকেই যায়। সেনো আরও জানান যে সেই উল্কাপিণ্ড তদন্ত কমিটির সদস্যর একজন ছিলেন সেই অধ্যাপক যাকে রিসেন্ট লাইভ টেলিভিশনের সামনে হত্যা করা হয়েছিল। সেনোর দাবি, অধ্যাপক ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করেছিলেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছিলেন উল্কাপিণ্ড থেকে মানুষের কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই। শুধু তাই নয়, তিনি একটা ভুয়া তদন্ত প্রতিবেদনও তৈরি করেছিলেন যাতে পুরো ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। সেনো আরও একটা ভয়ঙ্কর সত্যি জানান। তিনি বলেন যে উল্কাপিণ্ড ইয়ামানাশিতে পড়েছিল সেই জায়গা থেকে অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ বের হচ্ছিল, আর এই বিপজ্জনক জায়গা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল হোয়াইট সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের উপর। বাইরের দুনিয়ার চোখে হোয়াইট সেন্টার ছিল একটি সাধারণ অনাথ আশ্রম, কিন্তু বাস্তবে সেখানে চলত এক ভয়াবহ অমানবিক কর্মকাণ্ড। প্রতিষ্ঠানটি এতিম শিশুদের দিয়ে সেই বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিষ্কার করাতো, ফলে প্রতিদিন অনেক শিশু মারা যেত। সেনো বলেন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রতিবেদন লিখেছিলেন, কিন্তু সেই সময় চিলড্রেন অব দ্য ওয়ার্ল্ড এক্সপো নিয়ে পুরো দেশ ব্যস্ত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক গেস্ট এসেছিলেন, আর বড় বড় নেতা, মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিরা চাইছিলেন না যে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসুক, কারণ সত্যটা এভাবে প্রকাশ পেলে তাদের সুনাম নষ্ট হবে আর বিজনেসেও অনেক বেশি ক্ষতি হবে। তাই ইচ্ছাকৃতভাবে তারা এই ঘটনাকে চাপা দিয়েছে। কথা বলতে বলতে সৌম্যার চোখ হঠাৎ একটা ছবির দিকে যায়। সেখানে অবাতার ছবি রাখা ছিল। সৌম্যা সেনোকে জিজ্ঞাসা করে, এই লোকটা কে? সেনো উত্তর দেয়, ইনি ছিলেন হোয়াইট সেন্টারের পরিচালক। তিনি আরও জানান, স্পেস এক্সপো শেষ হওয়ার পর ওবাতা হঠাৎ করেই রহস্যজনকভাবে উধাও হয়ে যান। তারপর কেউ তাকে কোথাও দেখেনি। তবে সেনো বলে যে সে আন্দাজ করে বলতে পারবে যে ওবাতা এখন কোথায় থাকতে পারেন, কিন্তু সেই তথ্যের বিনিময়ে সে সৌম্যার কাছে কিছু টাকা দাবি করে। এরপর সিন চেঞ্জ হয়। রাতের বেলা দেখা যায় ওবাতা আবারও ঘুমের মধ্যে হাঁটছেন। তার অতীতের দুঃস্বপ্ন যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় ওবাতা একটি বড় গেট খুলছেন। ঠিক সেই সময় একটি ট্রাক এসে গেটের সামনে থামে। ওবাতা ট্রাকের ভিতর উকি দিতেই ভয়ঙ্কর একটা সিন তার সামনে চলে আসে। ট্রাকের ভিতরে অনেকগুলো শিশু ছিল যাদের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। ট্রাকের ভিতরে থাকা শিশুদের অবস্থা দেখে মনে হচ্ছিল তাদের উপর খুব নিষ্ঠুর আর ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। তাদের শরীর এতটা পুড়ে গিয়েছিল যে সেই সিন দেখে গা পুরো শিউরে উঠবে। এসব দেখে ওবাতা সম্পূর্ণ ভেঙে পড়েন। বহু বছর ধরে তিনি এই স্মৃতি নিজের বুকের ভিতর চাপা দিয়ে রেখেছেন। তিনি সত্যিটা সবার সামনে আনতে চাইলেও ভালো করে জানতেন যে মুখ খুললেই তাকে হত্যা করা হবে। তাই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে অপরাধবোধে ভুগছিলেন এবং নিজেকেই দোষারোপ করছিলেন। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে। আমরা দেখি অফিসার কিম আর নৌবা ফৌজিসিরো গ্যাংকে গোপনে নজরদারিতে রেখেছে। অফিসার কিম মনে করে হিউম্যান বেইপারের পরবর্তী লক্ষ্য যদি সত্যি এই গ্যাং হয়, তাহলে সে যে কোনো মুহূর্তে সেখানে হামলা করতে পারে। ঠিক তখনই কয়েকজন যুবক ওই গ্যাংয়ের সদস্যের সঙ্গে দেখা করতে আসে। পুলিশ দূর থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে থাকে। অন্যদিকে সৌম্যা ওবাতাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে জানতে পারে যে সিজোতা নামে এক এলাকায় ওবাতা বর্তমানে একটা আশ্রয় কেন্দ্র চালাচ্ছে, কিন্তু তারপর তদন্ত করে সে জানতে পারে ওই এলাকায় প্রায় 30 থেকে 40টি আশ্রয় কেন্দ্র রয়েছে। তাই কোনটা ওবাতার প্রতিষ্ঠান তা বুঝে ওঠা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কিন্তু তারা হাল ছাড়ে না। তারা অনেক খোঁজাখুঁজি করার পর সোশ্যাল মিডিয়াতে একটা ছবি খুঁজে পায় যেখানে ওবাতাকে স্পষ্ট দেখা যায়। সেই ছবির সূত্র ধরেই তারা বুঝতে পারে যে ওবাতা বর্তমানে কোথায় আছে। আমরা দেখি তারা ওবাতার ফোন নাম্বারও কালেক্ট করে ফেলে। সৌম্যা তাকে ফোন করে। ফোনে সৌম্যা সরাসরি হোয়াইট সেন্টার সম্পর্কে জানতে চাইলে ওবাতা মিথ্যা বলে উত্তর দেন। তিনি বলেন, আমি এই সম্পর্কে কিছুই জানি না। তখন সৌম্যা তাকে জানিয়ে দেয়, আমরা জেনে গেছি আপনি হোয়াইট সেন্টারের সাবেক পরিচালক ছিলেন, আর নিশ্চয়ই আপনি হিউম্যান বেইপারের ব্যাপারেও শুনেছেন। সে ঘোষণা করেছে হোয়াইট সেন্টারের সঙ্গে জড়িত প্রত্যেককে একে একে হত্যা করবে। তাই পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন। সৌম্যা ওবাতাকে বোঝানোর চেষ্টা করে বলে, আমি নিজের চোখের সামনে ওই অধ্যাপককে খুন হতে দেখেছি। আমি সেই রিপোর্টার যে তার সাক্ষাৎকার নিচ্ছিলাম।
আপনি যদি আমাকে সত্যিটা বলেন তাহলে আমি পুরো বিশ্বের সামনে সত্য তুলে ধরব। আপনার সাহায্যে আমরা অপরাধীদের শাস্তি দিতে পারবো। কিন্তু অবাতা আগের কথাই বলেন। তিনি বলেন, আমি কিছুই জানি না। এইটুকু বলে তিনি ফোন কেটে দেন। অবাতা আসলে সবকিছুই জানতেন, কিন্তু কিছু একটা কারণে তিনি সত্যটা বলতে পারছিলেন না। ফোন রাখার পর তিনি নিজের বিছানার নিচ থেকে একটা পুরনো ওয়ার্ড সেন্টারের গোপন ফাইল বের করেন। ফাইলটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আর প্রমাণ ছিল। ওয়ার্ড সেন্টারের ভিতরে কি কি কাজ হতো আর কারা জড়িত ছিল সেই সম্পর্কে অনেক কিছু সেখানে ছিল। সেখানে অনেক নিরীহ মানুষের ছবি এবং তাদের উপর নিষ্ঠুর অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। কারো পুরো শরীর আগুনে দগ্ধ, আবার কারো শরীর অস্ত্রোপচারের নামে ভয়াবহভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল। অবাতা ফাইলের মধ্যে একটা ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সেই ছবি ছিল বর্তমানের হিউম্যান বেইপার নামে পরিচিত সেই রহস্যময় ব্যক্তির। অর্থাৎ সে একসময় ওয়াইড সেন্টারের একজন ভুক্তভোগী ছিল। পরের দিন সকাল হতেই অবাতা আর দেরি না করে নিজেই সৌম্যাকে ফোন করে বলেন, ওয়াইড সেন্টারের আসল ফাইল আমার কাছেই আছে। আমি এটা তোমার হাতে তুলে দিতে চাই। বহু বছর ধরে এই গোপন সত্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছি, আর পারছি না। এই ফাইল তোমাকে দিয়ে আমি আমার বুকের বোঝা হালকা করতে চাই। এরপর সৌম্যা অবাতাকে একটা ঠিকানা দেয় আর বলে সেখানে দেখা করার জন্য। এরপর আমরা দেখি সৌম্যা অবাতার সঙ্গে দেখা করার জন্য রওনা দেয়। ঠিক একই সময় ফুজিসিরো গ্যাংয়ের সদস্যরাও একটি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সামনে একটা বড় ঝামেলা হতে চলেছে। ফুজিসিরো গ্যাংয়ের সদস্যরা যখন আস্তানা থেকে বেরিয়ে যাচ্ছিল, অফিসার কিমও তাদের পিছু নিতে শুরু করেন। তার ধারণা, হিউম্যান বেইপার যদি সত্যি এই গ্যাংকে টার্গেট করে থাকে তাহলে খুব শীঘ্রই একটা কিছু ঘটতে চলেছে। অন্যদিকে সৌম্যা তার সহকর্মী নলেনকে নিয়ে একটি ক্যাফেতে যায়। সেখানেই অবাতা তাদের সঙ্গে এসে দেখা করার কথা ছিল, যাতে তিনি ফাইলটা সৌম্যার হাতে তুলে দিতে পারেন। কিন্তু ক্যাফেতে পৌঁছানোর পর সৌম্যার চোখে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি পড়ে। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যে তারা তাদের উপর নজর রাখছে। পরিস্থিতি ভালো মনে না করে সৌম্যা দ্রুত নিজের ব্যাগ নিয়ে নলেনকে সঙ্গে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। কিন্তু তার সন্দেহ সত্যি হয়। কিছুক্ষণ পর কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের পিছু নিতে শুরু করে। প্রাণ বাঁচাতে সৌম্যা এবং নলেন দৌড়ে একটি পার্কিং এলাকায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে ওই একই গ্যাংয়ের আরও কয়েকজন তাদের জন্য অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যে তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। আক্রমণকারীরা সৌম্যার ব্যাগ এবং পার্স ছিনিয়ে নিয়ে মরিয়া হয়ে ওয়ার্ড সেন্টারের সেই গোপন ফাইল খুঁজতে থাকে। কিন্তু ফাইলটা না পেয়ে তারা রেগে সৌম্যার মাথায় বন্দুক তাক করে বলে, ফাইলটা কোথায়? এখনই বলে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। ঠিক সেই সময় আমরা দেখি অফিসার কিম এসে সেখানে হাজির হয়। কিমকে দেখে হামলাকারীরা দ্রুত সৌম্যাকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অফিসার কিম হিরোর মতো নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িতে জুড়ে করে ধাক্কা মারেন, যার কারণে তারা আর সৌম্যাকে নিয়ে পালাতে পারে না। তারপর দুই টিমের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কিম হামলাকারীদের প্রতিহত করে সৌম্যাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। পরিস্থিতি শান্ত হওয়ার পর কিম সৌম্যাকে জিজ্ঞাসা করে, ওই গ্যাংয়ের লোকেরা তোমার পিছু কেন নিল? তারা কি চাইছিল? সৌম্যা উত্তর দেয়, আমি নিজেও জানি না। আমি তো শুধু অবাতার সঙ্গে দেখা করতে এসেছিলাম। উনি ওয়ার্ড সেন্টারের সাবেক পরিচালক, আর তিনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দিতে চেয়েছিলেন। কিন্তু বুঝতে পারলাম না ওই গ্যাংয়ের লোকেরা কিভাবে জানলো যে আমি ফাইল নিতে আসছি। আমরা বুঝতে পারি তাদের মধ্যেই হয়তো বা কেউ একজন প্রতারক। এদিকে সৌম্যার হঠাৎ মনে পড়ে, শুধু তার না, অবাতার জীবনও এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তারপর আমরা দেখি সেই সময় অবাতা গাড়ি চালিয়ে সৌম্যার সঙ্গে দেখা করার জন্য আসছিলেন। কিন্তু পথে হঠাৎ তিনি গাড়ি থামিয়ে দেন, কারণ রাস্তার মাঝখানে একজন ব্যক্তির গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, যে কিনা অবাতার কাছে সাহায্য চাইছিল। তিনি লোকটিকে দেখে বলেন, এখান থেকে একটু সামনে একটা দোকান আছে, আমি ফোন করে একজন মেকানিক ডেকে দিচ্ছি। যখনই তিনি ফোন করার জন্য ফোনটা বের করেন, তখন সৌম্যার কল চলে আসে। সৌম্যা আতঙ্কিত কণ্ঠে বলে, খুব সাবধানে আসবেন, কিছু লোক আমার উপর হামলা করেছে, হয়তোবা তারা আপনার উপরও হামলা করতে পারে। কিন্তু অবাতা শান্ত গলায় উত্তর দেয়, মৃত্যুকে আমি ভয় পাই না, আমি শুধু মরার আগে আমার সব পাপের প্রায়শ্চিত করতে চাই। এটা শুনে সৌম্যা জিজ্ঞাসা করে, আপনি কোন পাপের কথা বলছেন? তখন অবাতা
বহু বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা প্রকাশ করে। সে বলে, ওয়ার্ড সেন্টার কখনোই এতিম শিশু বা গৃহহীন মানুষদের সাহায্য করার জন্য তৈরি করা হয়নি, বরং এর পিছনে পরিকল্পনা ছিল আরও ভয়ঙ্কর। অবাতা জানান, ক্ষমতাবান কিছু নিষ্ঠুর মানুষ এতিম শিশুদের হিউম্যান ফুয়েল বা মানুষের জ্বালানি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। যেহেতু ওই শিশুরা এতিম ছিল, তাদের দেখার কেউ ছিল না, তাই সমাজের চোখে তারা অনেক বেশি তুচ্ছ ছিল। সেই সুযোগ নিয়েই তাদের বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। অবাতা আরও বলেন, ওয়ার্ড সেন্টারের আগের পরিচালক এই অমানবিক পরিকল্পনার বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। এরপর আমার মতো এক গরিব মানুষকে নতুন পরিচালক বানানো হয়, যাতে সবকিছু সহজে নিয়ন্ত্রণ করা যায়। সৌম্যা তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, এইসব কিছুর পিছনে কারা ছিল? অবাতা উত্তর দেন, এর পিছনে মফু নামে একটি গোপন সংগঠন ছিল। তাদের সম্পর্কে সব তথ্য এই গোপন ফাইলে রয়েছে। কিন্তু তিনি আর কোনো কিছু বলার আগেই একটা ঘটনা ঘটে যায়। সেই ছেলেটা তার উপর আক্রমণ করে, তাকে একের পর এক আঘাত করতে থাকে। এতটাই নির্মমভাবে হামলা চালানো হয় যে শেষ পর্যন্ত অবাতা সেখানেই মারা যান। অবাতাকে মারার পর হামলাকারী দ্রুত গোপন ফাইলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অফিসার কিম আর তার টিম সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা ঘটনাস্থলে তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ বা তথ্য পায়নি। অফিসার কিম অবাতার গাড়ি ভালোভাবে তল্লাশি করে, কিন্তু সে সেখানেও কিছু পায় না। সে ভেবেছিল হয়তোবা সেই ফাইলটা পাবে, কিন্তু হামলাকারী সেটা নিয়ে পালিয়েছে। তবে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তারা সেই হামলাকারীর সম্পর্কে কিছু তথ্য খুঁজে পায়। অফিসার কিম সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু হামলাকারী খুবই চালাক ছিল। পুলিশের নজর এড়াতে সে নিজের ফোনটা পানিতে ফেলে দেয়, যাতে কোনোভাবে তার লোকেশন খুঁজে না পাওয়া যায়। এরপর সে গাড়ি থেকে ফাইলটা নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। এরপর সে পিটার নামে একজন লোককে ফোন করে বলে, ফাইলটা এখন আমার কাছে আছে। পিটার তাকে নির্দেশ দেয়, ফাইলে যা কিছু আছে সবকিছুর ভিডিও করে আমাকে পাঠাও। মজার বিষয় হলো, সেই হামলাকারী তার ফোন তো পানিতে ফেলে দিয়েছে, সে ভিডিও কিভাবে করবে? তাও সে পিটারকে বলে, আমি ভিডিও তৈরি করে পাঠিয়ে দিব। তারপর আমরা দেখি পিটার তার বাবা অ্যাডামের কাছে যায়। হিউম্যান বেইপার যেভাবে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে, এতে অ্যাডাম ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন। পিটার তার বাবাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, ফাইলটা এখন আমাদের হাতে। এটা এখন আমাদের জন্য একটা বিশাল সুযোগ। আমরা এই ফাইল ব্যবহার করে প্রচুর টাকা কামাতে পারি। সে আরও বলে, আপনাকে শুধু উপরের লোকেদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের বলবেন ফাইল আমাদের কাছে আছে, আর এটি যদি ফেরত চায় তাহলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। ছেলের কথায় রাজি হয়ে অ্যাডাম সঙ্গে সঙ্গে কাউকে ফোন করেন। তবে তিনি কাকে ফোন করেছেন সেই পরিচয় এখনও আমাদের কাছে গোপন। ফোনে অ্যাডাম ক্লিয়ারলি বলেন, ফাইলটা এখন আমার কাছে। যদি এটা ফেরত চাও তাহলে আমাকে $300 মিলিয়ন দিতে হবে। কে জানে, হিউম্যান বেইপারের পরের টার্গেট হয়তো আমিই হতে পারি। তাই নিজের নিরাপত্তার জন্য তো কিছু করতেই হবে। টাকা দিন, নইলে এই ফাইলটার সব গোপন তথ্য আমি পুরো বিশ্বের সামনে প্রকাশ করে দেব। এতে বোঝা যায় অ্যাডাম সত্য প্রকাশ করতে চান না, বরং তিনি শুধু এটাকে ব্যবহার করে অনেক বেশি টাকা ইনকাম করতে চাইছেন। এদিকে পুলিশ অবশেষে সেই হামলাকারীর গাড়িটা খুঁজে বের করতে পারে। তারা গাড়ির ভিতর ভালোভাবে চেক করে, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পায় না। ঠিক সেই সময় হামলাকারী ভিডিও তৈরি করার জন্য সেখানে থাকা কিছু শিশুর মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাচ্চাগুলো নিজেদের ফোন নেওয়ার জন্য তার পিছু নিলে একজনের উপর হামলাও করে। এই ঘটনা পুলিশের মধ্যে সন্দেহ বাড়িয়ে দেয়। তারা নিশ্চিত হয়ে যায় যে এই লোকটির সঙ্গে অবাতার হত্যাকাণ্ডের একটা সম্পর্ক আছে। তাই পুলিশ সঙ্গে সঙ্গে তার পিছু নেওয়া শুরু করে। পালাতে পালাতে সেই লোক একটা পুরাতন বিল্ডিংয়ে চলে আসে। সেখানে সে দ্রুত ওয়ার্ড সেন্টারের ফাইলের প্রতিটি পাতার ভিডিও ধারণ করে, আর সেই ভিডিও পিটারের ফোনে পাঠিয়ে দেয়। এরপর সে সব প্রমাণ নষ্ট করে দেয়, মানে সব কাগজপত্র আগুনে পুড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে পুলিশ অফিসার জাসুদা। এই সেই জাসুদা যে কিনা রাগ করে বলে, আমি তোকে শুধু ফাইলটা চুরি করতে বলেছিলাম, এখানে খুলতে বলিনি। এখন তুই নিজেই সবকিছু দেখে ফেলেছিস। এটা তো আমাদের চুক্তির অংশ ছিল না। কেন এমন করলি? আমরা বুঝতে পারি
জাসুদাও সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে। এরপর সে কোনো দ্বিধা না করে নিজের বন্দুক বের করে হামলাকারীকে গুলি করে হত্যা করে। সেই লোকটির ফোন হাতে নিয়ে জাসুদা দেখতে পায় ফাইলের ভিডিও শুধু পিটারকে না, আরও কোথাও পাঠানো হয়েছে। ঠিক সেই সময় গুলির শব্দ শুনে অফিসার কিম সেখানে পৌঁছে যান। কিমকে দেখে জাসুদা মিথ্যা কথা বানিয়ে বলে। সে বলে, এই লোকটা আমার উপর আক্রমণ করতে যাচ্ছিল, নিজের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি তাকে গুলি করেছি। তারপর কিম চারপাশে তাকিয়ে দেখে ওয়ার্ড সেন্টারের আসল ফাইলগুলো ইতিমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে গেছে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি সৌমিয়া আর নলেন স্টুডিওতে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সৌমিয়ার মাথায় একটা প্রশ্ন আসে। সে ভাবতে থাকে, ওই গুন্ডারা কিভাবে জানলো যে আমি অবাতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। নলেন তখন বলে, হয়তো কেউ তোমার ফোন ট্যাপ করেছিল। কিন্তু সৌমিয়া বিষয়টা এত সহজে মেনে নিতে পারছিল না। সে বলে, আমার ফোন তো কখনো কারো হাতে এভাবে দেখিনি, আর কেউ ব্যবহারও করেনি। মানে বাইরের কেউ সন্দেহজনকভাবে তার ফোন ইউজ করেনি। তাহলে তার ফোন কিভাবে ট্যাপ হলো? তার মানে বোঝা যাচ্ছে ভিতরের কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছে। তারপর আমরা দেখি নলেন সৌম্যার ফোনটা পরীক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর অবাক হয়ে জানায় যে সৌম্যার ফোনে একটা ম্যালওয়্যার গোপনে ইনস্টল করা হয়েছে। নলেন এক্সপ্লেইন করে যে কলেজে পড়ার সময় সে হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করত, তাই খুব সহজে সে বুঝতে পেরেছে যে ফোনটিতে একটা স্পাই অ্যাপ গোপনে ইনস্টল করা হয়েছে, যার মাধ্যমে সৌম্যার ফোনের তথ্য এবং কথাবার্তা নজরদারি করা হচ্ছিল। এসব কিছু শুনে সৌম্যার ওই দিনের ঘটনা মনে পড়ে। যখন পুলিশ তাকে কথাবার্তার জন্য জব্দ করে রেখেছিল, তখন পুলিশ অফিসার জাসুদা তার ফোন চেক করার অজুহাতে কিছু সময়ের জন্য নিজের কাছে নিয়েছিলেন। সৌম্যার মধ্যে জাসুদাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। সে ভাবতে থাকে হয়তোবা এই মেলওয়্যারটি সেই ইনস্টল করেছিল। এক মুহূর্ত দেরি না করে সৌম্যা ফোন করে কিমকে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু কিম তার কথায় বিশ্বাস করতে পারে না। সে বলে এটা অসম্ভব, জাসুদা এমন কাজ করতে পারে না। এরপর সৌম্যা ওয়ার্ড সেন্টারের গোপন ফাইলের খবর জানতে চায়। কিম বলে, ওটা নিয়ে আর টেনশন করে লাভ নেই, ফাইলটা পুড়ে গেছে। অন্যদিকে কিম সেই যুবককে জিজ্ঞাসাবাদ করছিল, যে পার্কিং এলাকায় সৌম্যার মাথায় বন্দুক ধরেছিল। পুলিশের কাছে ইতিমধ্যে প্রমাণ ছিল যে এই ছেলেটি ফৌজিসিরো গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাই মিথ্যা বলার কোনো সুযোগ ছিল না। কিম তাকে জিজ্ঞাসা করে, তোমার কাজ কি ছিল? ছেলেটা স্বীকার করে, আমি গ্যাংয়ের হয়ে ছোটোখাটো কাজ করি। তারা আমাকে শুধু একটা ফাইল এনে দিতে বলেছিল, কিন্তু ওই মেয়ের কাছে কোনো ফাইলই ছিল না। এমনি এমনি আমাকে এত বড় ঝামেলায় ফেলে দিল। এদিকে একই সময়ে হিউম্যান বেইপার অবশেষে ফৌজিসিরো গ্যাংয়ের আস্তানায় পৌঁছে যায়। অর্থাৎ কিমের আগের ধারণা সঠিক ছিল, হিউম্যান বেইপারের পরবর্তী টার্গেট সত্যি এই গ্যাং। অফিসার কিমের ধারণা থাকলে কি হবে? অফিসার তো তাদের বাঁচানোর জন্য তখন সেখানে ছিলেন না। আমরা দেখি অ্যাডাম এবং তার ছেলে পিটার নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু হিউম্যান বেইপার মুহূর্তের মধ্যে অ্যাডামকে ধরে ফেলে। বাবাকে বাঁচানোর জন্য পিটার একটি তলোয়ার নিয়ে হিউম্যান বেইপারের উপর হামলা চালায়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই আঘাতে তার কোনো ক্ষতিই হয় না। তবে এই আক্রমণের সুযোগে অ্যাডাম কিছুটা দূরে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে কিভাবে যেন সৌম্যা ঘটনাটার খবর পেয়ে যায়। সে তার ক্যামেরা নিয়ে দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপর সেও তাদের ফলো করা শুরু করে। হিউম্যান বেইপার অনেকদিন ধরেই অ্যাডাম এবং পিটারকে হত্যা করার সুযোগ খুঁজছিল, আর আজকে সে সেই সুযোগ পেয়েছে। সে এমন একটি পরিস্থিতি তৈরি করে যাতে বাবা ছেলের একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে যায়। সেই অ্যাক্সিডেন্টে অ্যাডাম এবং পিটার দুজনেই মারা যায়। অ্যাক্সিডেন্টের পর সৌম্যা সেখানে চলে আসে আর পিটারের ফোনটা নিয়ে চেক করা শুরু করে। সৌম্যা পিটারের সেই ফোনে ওয়ার্ড সেন্টারের গোপন ফাইলের সম্পূর্ণ ভিডিওটা খুঁজে পায়। সৌম্যা সঙ্গে সঙ্গে ফোনটা নিজের কাছে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর অফিসার কিম সেখানে আসে, আর আগের মতোই তিনি আসার আগে সবকিছু শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে তিনি তেমন কোনো প্রমাণ পাননি। এরপর গল্পে নতুন দুই চরিত্রের এন্ট্রি হয়। আমরা পরিচিত হই ফিজুদা এবং তার বোন কাহর সঙ্গে। তারা দুজন মিলে টেটরজন নামে একটি লাইভ স্ট্রিমিং চ্যানেল চালায়। তবে তাদের চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না।
ভিডিও আপলোড করলেও তেমন একটা ভিউ আসে না। তবুও ফিজুতা হাল ছাড়ে না। তার বিশ্বাস একদিন না একদিন তাদের চ্যানেল অবশ্যই সফল হবে। তাই কম ভিউ পেলেও সে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক আমার মতো। অন্যদিকে কাহো অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিল, যাতে তারা নতুন একটি ক্যামেরা কিনতে পারে এবং চ্যানেলের মান আরও উন্নত করতে পারে। কিন্তু ফিজুতা সেই জমানো টাকা দিয়ে ক্যামেরা না কিনে প্রায় 21,500 টাকার একটি মিউজিক ক্যাসেট কিনে ফেলে। এতে কাহো স্বাভাবিকভাবে অনেক বেশি বিরক্ত আর রাগান্বিত হয়ে পড়ে, কারণ তাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল ক্যামেরা। কাহো অনেক কষ্ট পায়, আর সেই কারণে সে ভালোভাবে তাকে বকাঝকাও করে। কিন্তু ফিজুতা তাকে শান্ত করে সেই মিউজিক ভিডিওটা দেখায়। আসলে ভিডিওটি দেখার সময় ফিজুতা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিল। ভিডিওর শুটিং হয়েছিল একটা পরিত্যক্ত ধ্বংসাবশেষে। আর ভিডিওর একটি সিনে সেই ধ্বংসাবশেষের ভিতরে একটি রহস্যময় ছায়ামূর্তি দেখা যায়। ভালো করে দেখলে বোঝা যায় ওই ছায়ামূর্তি আর কেউ না, হিউম্যান বেইপার ছিল। মানে তারা হিউম্যান বেইপারের আস্তানার সন্ধান পেয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার পর ফিজুতা এবং কাহো ভাবতে থাকে এটি কাজে লাগিয়ে তারা অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। এরপর ফিজুতা তার লাইভ স্ট্রিমে পুরো বিষয়টা দর্শকের সামনে তুলে ধরে, সেই ভিডিওর অংশও দেখায়। কিছুক্ষণ পর ভিডিওতে একটা রহস্যময় কমেন্ট আসে, যেটা কিনা দাদাশো নামে একজন ব্যক্তি করেছিল। তিনি লিখেছেন, আজকের ভিডিওতে তোমাদের যে গবেষণা দেখলাম সেটা আমার খুবই আগ্রহের বিষয়। আমি তোমাদের এই গবেষণার তথ্য কিনতে চাই। এরপর বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য কাহো কমেন্টের জবাবে নিজের ফোন নাম্বার পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর দাদাশো নিজেই ফোন করেন। তিনি বলেন, ওই ধ্বংসাবশেষ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে আমাকে দাও। এর বিনিময়ে আমি তোমাদের 1 মিলিয়ন টাকা দিতে প্রস্তুত। 1 মিলিয়ন টাকার প্রস্তাব শুনে তো ফিজুতা এবং কাহো দুজনেই হতবাক হয়ে যায়। তাদের জন্য এটা একটা কল্পনার বাইরে বিশাল অঙ্কের অ্যামাউন্ট ছিল। তাই তারা দেরি না করে দাদাশোর সঙ্গে চুক্তি করে ফেলে। এরপর প্রথম কাজ হিসাবে তারা খুঁজতে শুরু করে যে ব্যক্তি সেই মিউজিক ভিডিও শুটিং করেছিল, কারণ তার কাছ থেকেই তারা সেই জায়গার লোকেশন জানতে পারবে যেখানে কিনা হিউম্যান ব্যাপার লুকিয়ে আছে। যে ব্যক্তি সেই দিন মিউজিক ভিডিওটা শুটিং করতে সাহায্য করেছিল তার নাম ছিল কান্ত। তিনি মূলত অভিনয় এবং বিভিন্ন ভিডিও শুটিংয়ে কাজ করতেন। কাহো তার সঙ্গে দেখা করে আর বলে, আমরা একটা সিনেমার শুটিং করছি, সেখানে এক মৃত পপ স্টারের ঘুরে বেড়ানোর আত্মার সিন দেখানো হবে। সেই সিনের জন্য আমরা ওই পরিত্যক্ত ধ্বংসাবশেষে শুটিং করতে চাই। কাহর কথা শুনে কান্ত স্মাইল করে আর বলে, নকল ভূত দেখানোর দরকার নেই, কারণ সেই স্থানে সত্যি একটা অদ্ভুত ছায়ামূর্তি রয়েছে। এরপর সে আগের ঘটনা বলতে শুরু করে। সে জানায় গতবার যখন তারা ওই ধ্বংসাবশেষে মিউজিক ভিডিওর শুটিং করছিল, তখন শুটিংয়ের মাঝখানে তারা এক রহস্যময় ছায়া দেখতে পেয়েছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই ছায়াটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। প্রথমে তারা ভেবেছিল হয়তোবা অন্ধকারের কারণে তারা ভুল দেখছে, কিন্তু পরে ভিডিও ফুটেজ আবার দেখে তারা শিওর হয় যে এটা তাদের কোনো ভুল ছিল না, সত্যি সেখানে অদ্ভুত কিছু একটা উপস্থিত ছিল। কাহো কোনোভাবে কান্তর কাছ থেকে সেই জায়গার ঠিকানা নিয়ে নেয়। এরপর কাহো এবং তার ভাই ফুজুতা একসঙ্গে সেখানে পৌঁছে যায়। আশ্চর্যের বিষয়, ধ্বংসাবশেষের প্রধান দরজাটি খোলাই ছিল। তাই তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই তারা একটা সুইচ দেখতে পায়। সুইচটি চালু করতেই পুরো জায়গায় আলো জ্বলে উঠে। চারপাশ খোঁজাখুঁজি করতে গিয়ে তারা মাটির নিচে যাওয়ার একটা গোপন রাস্তা আবিষ্কার করে। দুইজন সেই পথ ধরে নিচে নামতেই তারা এক বিশাল গোপন কক্ষে পৌঁছে যায়। আর সেখানে তারা এমন একটি সিন দেখে যা দেখে তারা অবাক হয়ে যায়। তাদের সামনে হিউম্যান ব্যাপার দাঁড়িয়েছিল, কিন্তু সে একদম মূর্তির মতো সম্পূর্ণ স্থির হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো জীবিত মানুষ নয়, বরং পুরো পাথরের একটা স্ট্যাচু। হিউম্যান বেইপারের আস্তানার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে কাহো উত্তেজিত হয়ে দাদাশোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে যোগাযোগ করতে না পেরে সে দ্রুত একটা ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় যে তারা হিউম্যান বেইপারের লুকিয়ে থাকার জায়গা খুঁজে পেয়েছে। আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে ফোন করুন, আর টাকার বিষয়টাও ঠিক করে নিন। ঠিক সেই সময় হঠাৎ ঘরের ভিতরে রাখা একটা পুরনো টেলিফোন বেজে ওঠে। ফোনের রিং থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি সুরালো গান বাজতে শুরু করে। পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে কাহো ও ফিজুতা দ্রুত দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর তারা যেটা দেখে সেটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল।
গান বাজা শুরু করতেই হিউম্যান বেপারের মূর্তির চোখ থেকে ধীরে ধীরে অশ্রু ঝরতে থাকে। সেই অশ্রুর বিন্দুগুলো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই পাথরের মতো স্থির থাকা মূর্তিটি আবার জীবিত মানুষের রূপ ধারণ করে, অর্থাৎ হিউম্যান বেপার আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়। এরপর সে টেলিফোনটি তুলে অপর প্রান্তে কারো সঙ্গে কথা বলতে শুরু করে। ফোনের অপাশে থাকা রহস্যময় ব্যক্তি তাকে আরেকজনকে হত্যা করার নির্দেশ দেয়। কমান্ড পাওয়া মাত্র হিউম্যান বেপার নিজের কুর্তা পরে আর কোনো ধরনের প্রশ্ন না করেই নতুন শিকারকে হত্যা করার জন্য বেরিয়ে যায়। এই পুরো ঘটনাটি দেখে কাহো এবং ফিজুতা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে ফেলে। তারা উপলব্ধি করে হিউম্যান বেপার নিজের ইচ্ছায় কাজ করছে না। মানে যখনই সেই স্পেশাল মিউজিকটা বাজে তখন সে নিজের আসল রূপে ফিরে আসে, আর টেলিফোন বেজে উঠলেই সে একটা আদেশ পায় এবং সেই অনুযায়ী কাজ করে। মানে এর পিছনে আরও কেউ আছে যে তাকে কন্ট্রোল করছে। তারা দুইজন সিদ্ধান্ত নেয়, যদি আমরা জানতে পারি যে ফোনের ওপাশে থাকা লোকটা আসলে কে, তাহলে এই তথ্যের মূল্য কোটি টাকায় বিক্রি করা যাবে। এরপর তারা আবার নিজেদের গাড়িতে ফিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হিউম্যান বেপার নতুন হত্যাকাণ্ড ঘটিয়ে আবার সেই গোপন আস্তানায় ফিরে আসে। সে আগের মতোই একই জায়গায় দাঁড়িয়ে আবার মূর্তির মতো হয়ে যায়। এই সুযোগে ফিজুতা সেখানে একটা গোপন ক্যামেরা বসিয়ে দিয়েছিল যাতে সবকিছু রেকর্ড করা যায়। কিন্তু ঠিক তখনই তারা কেউ আসার পায়ের শব্দ শুনতে পায়। বিপদ বুঝতে পেরে কাহো এবং ফিজুতা দৌড়ে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। দুইজনই ধারণা করে এবার হয়তোবা সেই ব্যক্তি এসেছে যার কমান্ডে হিউম্যান বেপার এসব কিছু করছে। ঠিক তখনই কাহোর ফোন বেজে উঠে। স্ক্রিনে দেখা যায় দাদাসও ফোন করেছে। কিন্তু কাহো ফোনটা রিসিভ করার আগেই তাদের সামনে একজন মানুষ এসে দাঁড়ায়। দুইজন যখন সেই ব্যক্তির মুখ দেখে তখন তারা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আমরা বুঝতে পারি সৌম্যাই হলো এসব কিছুর পিছনে থাকা রহস্যময় ব্যক্তি, আর এসব কিছুর মাস্টার মাইন্ড এবং দাদাসও। অর্থাৎ এতক্ষণ যে ব্যক্তি দাদাসু পরিচয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছিল সেটা সৌম্যা ছিল। কাহো নিজের ফোন নাম্বার পাঠানোর পর সৌম্যা সেটি ট্র্যাক করে খুব সহজেই এই গোপন আস্তানায় পৌঁছে গিয়েছিল।